চল স্টার্ট করি। পৃষ্ঠতলীয় রসায়ন চলছিল আমাদের। পৃষ্ঠতলীয় রসায়ন লাস্ট ক্লাসে পৃষ্ঠতলীয় রসায়নের মধ্যে অ্যাডজর্বেন্ট এসব দেখেছিলাম, থার্মোডাইনামিক্সের কোয়ান্টিটি দেখেছিলাম, পিডিএফ এর মধ্যে মার্ক করেছিলাম। বইয়ের মধ্যে মার্ক কর, বইয়ের মধ্যে আছে, চলে যাবো হচ্ছে তার পরের পার্ট। বইয়ের মধ্যে মার্ক করে রাখ, বই খুলে রাখছিস। বইয়ের মধ্যে চলে যায় ডাইরেক্ট আজকের চ্যাপ্টারে। বেসিক্যালি কিছু জিনিস মুখস্থ করার থাকবেই, এই চ্যাপ্টারে আছে মুখস্থ করার। চলে যা বইয়ের মধ্যে বার কর 5.9 বইয়ের মধ্যে বার কর 5.9 আর 5.9। চল দেখ পদার্থের কোলয়েডীয় অবস্থা। বেসিক্যালি আমার তোর আজকের চ্যাপ্টার আছে, সেখানে বোর্ডে লেখার মতন কিছুই নেই, কিছু জিনিসপত্র বোঝার আছে, সেগুলো আমি তুই বুঝবো। বোর্ডে লেখার মতো ভাই 1 মিনিটের একটা টপিক আছে, সেটা এমন কিছু নয়। যেটা মাইসেল আগের দিন বলছিলাম, সিএমসি কি একটা কোশ্চেন ছিল কোথাটা, ঠিক আছে। যাই হোক চল দেখ বেসিক্যালি সলিউশন বলতে আমি কি বুঝি। সলিউশনের মধ্যে থাকবে হচ্ছে দুখানা, আমার ক্লাস 12-এর সিলেবাসে আছে। দ্রাব থাকবে, দ্রাবক থাকবে। দ্রাব আর দ্রাবক ভাই, দ্রাবক মানে কি, যার মোল স্বাভাবিকভাবেই বেশি তাকে আমার বলে দ্রাবক, আর যার মোল কম তাকে আমার বলে হচ্ছে দ্রাবক। যেমন যদি আমি ধর 1 বালতি জলে স্বাভাবিকভাবেই 1 চামচ নুন মেশাই, নুনের মোল যদি আমি ক্যালকুলেট করে দেখি আমি অনেক কম পাবো, বাট ওয়াটারের মোল পাবো হচ্ছে আমি বেশি। তাহলে ওয়াটারের মোল বেশি আছে, ওয়াটার হচ্ছে আমার দ্রাবক, ইংলিশটা হচ্ছে আমার ওয়াটার সলভেন্ট। আর দ্রাব আমার কি, দ্রাব হচ্ছে আমার বেসিক্যালি নুনটা হচ্ছে আমার দ্রাবক, ইংলিশটা হচ্ছে আমার সলিউট। এটা আমি জানি, এটা আমি সলিউশন চ্যাপ্টারও এখানে পড়েছি বেসিক্যালি। তো যাই হোক এই হচ্ছে আমার সলিউশন। এখন সলিউশনে এই যে ভাই দ্রাবকে আমি ডিজলভ করলাম কার মধ্যে, দ্রাবকের মধ্যে। দ্রাবকে আমি দ্রাবকের মধ্যে অ্যাড করলাম, এটা আমার কত রকম হতে পারে, সেটা আমার দ্রাবর সাইজের উপর ডিপেন্ড করে, অনেক কিছু হতে পারে। তখন আমি তো অলরেডি পড়েছিলাম সলিউশন চ্যাপ্টার, এখানে ফার্স্ট ক্লাসেই পড়েছিলাম। সলিউশন আমার ইউজুয়ালি দুখানা টাইপের হয়, একটা হচ্ছে সমসত্ব মিশ্রণ, একটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। তো ভাই সমসত্ব অসমসত্ব ডেফিনেশন আমি জানি। এখানে আমার কি লাগবে বেসিক্যালি, এখানে আমার যেটা লাগছে সলিউট পার্টিকেলের সাইজের উপর ডিপেন্ড করে আমার ভাই এরকম টাইপের হতে পারে। সলিউট পার্টিকেলের সাইজের উপর ডিপেন্ড করে আমার সলিউশন কিরকম হতে পারে। যদি ভাই সলিউট পার্টিকেলের সাইজ আমার অনেক ছোট হয়, যেমন কত 10⁻⁻8 সেন্টিমিটার, 10⁻⁻8 সেন্টিমিটার। কোথায় আছে বইতে এগুলো, কোথায় আছে এসব কোশ্চেন আসে না তোর সলিউশনে। যদি আমার ভাই দ্রাবর সাইজ, দ্রাব মানে বোঝা যাচ্ছে যেটা আমি অ্যাড করলাম সলিউটের পার্টিকেলগুলোর সাইজ যদি আমার 10⁻⁻8 সেন্টিমিটার বা তার থেকেও কম হয়, কত বললাম 10⁻⁻8 সেন্টিমিটার বা তার থেকেও কম, তুই খাতা খুলে পাশে রেখে দিয়েছিস 10⁻⁻8 সেন্টিমিটার বা তার থেকেও কম, তার মানে স্বাভাবিকভাবে বুঝতে পারছি ভয়ঙ্কর রকমের কম। 10⁻⁻8 সেন্টিমিটার বা তার থেকেও কম, তার মানে সলিউট পার্টিকেলকে খালি চোখে দেখার কোনো চান্সই নেই। তাহলে এই ধরনের সলিউশনকে আমার বলা হচ্ছে বেসিক্যালি কি, রিয়েল সলিউশন আর প্রকৃত দ্রবণ। রিয়েল সলিউশন আর প্রকৃত দ্রবণ বোঝা গেল? তুই বললি হ্যাঁ বুঝলি। ট্রু সলিউশন আর প্রকৃত দ্রবণ, ট্রু সলিউশন আর প্রকৃত দ্রবণ, যেখানে আমার কি ভাই সলিউট পার্টিকেলগুলোর সাইজ কত 10⁻⁻8 সেন্টিমিটার বা ওর থেকেও কম, তাকে আমার কি বলে প্রকৃত দ্রবণ। 10⁻⁸ সেন্টিমিটার বা ওর থেকেও কম, ওটাকে আমার কি বলে প্রকৃত দ্রবণ। 10⁻⁸ সেন্টিমিটার মানে কত ন্যানোমিটার বল দেখি। 10⁻⁸ সেন্টিমিটার মানে কত ন্যানোমিটার? হুম 10⁻⁸ সেন্টিমিটার মানে কত ন্যানোমিটার? ইউনিটের খেলা চলছে, ইউনিটের কনভার্সন দিক থেকে ওদিক। 10⁻⁸ সেন্টিমিটার মানে কত ন্যানোমিটার? ⁻⁸ সেন্টিমিটার মানে কত ন্যানোমিটার হচ্ছে? 10 ন্যানোমিটার। জানি না 10 আসছে কিনা, বাকিদের কত আসছে? টেন, তুই কনফিডেন্ট তো 10? কত ন্যানোমিটার? কত ন্যানোমিটার তুই 10⁻⁻8 খাতা বার করে কর। তুই কি ভাবছিস এত? ক্লাস 12 শেষ, বছরের শেষ,
ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে কোশ্চেন জিজ্ঞেস করেছি। ফিজিক্সে তো সব কনভার্সন আছেই স্বাভাবিকভাবে। 10⁻⁸ সেন্টিমিটার মানে কত ন্যানোমিটার জিজ্ঞেস করা হয়েছে তাহলে? 1 ন্যানোমিটার। তাহলে ভাই দুজনের আলাদা আলাদা অ্যান্সার অলরেডি চলে এসছে। 10⁻⁸ সেন্টিমিটার কত ন্যানোমিটার? কত ন্যানোমিটার আসছে তুই? সেন্টিমিটার থেকে ন্যানোমিটার, সেন্টিমিটার থেকে মিটার, এসব কনভার্সন মনে আছে না ভুলে গেছিস? তাহলে কর। কোনটার কোনটা মনে নেই? 10⁻⁸ সেন্টিমিটার আমি কীভাবে করবো? আমি বোর্ডে করবো না, আমি করছি মুখে মুখে করবো। 10⁻⁸ সেন্টিমিটার আমি জানি কি ভাই, সেন্টিমিটার মানে কত মিটার হয় আমি জানি। 10⁻1 সেন্টিমিটার ইকুয়ালস টু 10⁻⁻2 মিটার, তাই তো নাকি? 1 সেন্টিমিটার মানে 100 মিটার, 10⁻⁻2 তাই তো। আমি ভাই সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে কনভার্ট করতে বলেছে, আমি চাইলে কি করবো ভাই, আমি জানি 1 ন্যানোমিটার ইকুয়ালস টু কত মিটার? 10⁻⁹, তাই তো। 1 ন্যানোমিটার ইকুয়ালস টু 1 ন্যানোমিটার ইকুয়ালস টু 10⁻⁹ মিটার। ওকে, তাহলে ভাই পুরো জিনিসটাকে মিটারে কনভার্ট করি, তারপর 10⁻⁹ আলাদা করে দিলে আমার হয়ে গেল অ্যান্সার, বেরিয়ে চলে আসবে। তাহলে আমি কি করছি ভাই, আমি এভাবে করছি স্টেপ বাই স্টেপ, আমি তো কিছু মুখস্থ করে যাইনি সব, শুধু আমার মনে আছে ন্যানোমিটার মানে কত মিটার, আমি ছোটোবেলাতেই পড়েছি। সেন্টিমিটার মানে কত মিটার আমি জানি, 10⁻⁸ সেন্টিমিটার জিজ্ঞেস করেছি, আমি সেন্টিমিটারের জায়গায় কত বসালাম, সেন্টিমিটার জায়গায় আমি বসাতেই পারি 10⁻⁻2 মিটার বসিয়ে দিলাম। তাহলে আমার কত আছে, 10⁻⁻10 মিটার হয়ে গেল। 10⁻⁻10 মিটারকে আমি কি লিখতে পারি ভাই, 10⁻⁹ ইন্টু 10⁻⁻1 মিটার। তাহলে 10⁻⁹ মিটারের জায়গায় আমি কি বসিয়ে দেবো, ন্যানোমিটার। বসাতে পারি 10⁻⁹ মিটারের জায়গায় ন্যানোমিটার বসিয়ে দিলাম, তাই তো। 10⁻⁹ মিটার মানে ন্যানোমিটার, এটা তো কারো কোনো অসুবিধা নেই তো। তাহলে 10⁻⁹ মিটার মানে ন্যানোমিটার, আর ওদিকে আমার পড়ে থাকলো 10⁻⁻1, তাহলে কত আসছে? 0.1 ন্যানোমিটার আসলো, তাই না? 0.1 ন্যানোমিটার আসলো, 0.1 ন্যানোমিটার আসলো। যাই হোক, সেটা সব ইউনিটের কনভার্সন আমি বলেছি, তুই বুঝতে পেরেছিস, এখানে আমার কিছু বলার নেই সেরকম। তা 10⁻⁸ সেন্টিমিটার ওর থেকেও যদি আমার কম হয়, তাহলে ওই ধরনের সলিউশনকে আমার বলেছে ট্রু সলিউশন, যেটা একদম পুরো স্বচ্ছ হয়, স্বাভাবিকভাবেই স্বচ্ছ, একদম ক্লিয়ার সলিউশন। এইবারে সেকেন্ড টাইপ অফ সলিউশন, যেটা হচ্ছে আমার কি 10⁻⁸ বুঝতে পারলাম ভাই, ওটা হচ্ছে আমার কি একদম পুরো ক্লিয়ার সলিউশন, ট্রু সলিউশন ওটাকে আমার বলে। সেকেন্ড টাইপ অফ সলিউশন, যেখানে আমার ওই দ্রাবক পার্টিকেলগুলো নয়, দ্রাব পার্টিকেলগুলো স্বাভাবিকভাবেই যার মধ্যে আমি মেশাচ্ছি, তাহলে ভাই এখানে আমার কি হয়, সাইজ হচ্ছে 10⁻⁵ সেন্টিমিটার থেকে 10⁻⁷ সেন্টিমিটার, এই রেঞ্জের মধ্যে যারা থাকে, তাহলে স্বাভাবিকভাবে আমার সাইজ একটু বড় হয়ে গেছে। কার সাইজ বড় হয়ে গেছে? দ্রাব পার্টিকেলগুলো আমার সাইজ বড় হয়ে গেছে, বা সলিডগুলো আমার পার্টিকেলের সাইজ বড় হয়ে গেছে। 10⁻⁵ থেকে 10⁻⁷ সেন্টিমিটারের মধ্যে যখন গেল, সাইজ যদি বড় হয়ে যায়, এইবারে খালি চোখে দেখার চান্স আমার আছে। এই ধরনের সলিউশনকে আমার বলেছে কোলয়েড সলিউশন, ঠিক আছে। যেখানে আমি কি দেখতে পাবো, সলিউশনটা আমার ফর্ম হয়েছে বাট একটু ঘোলা হয়ে আছে, সলিউশন আমার আছে বাট ঘোলা, নট একদম পুরো ক্লিয়ার। তাহলে সেটা হচ্ছে আমার কি হবে, সেটা হচ্ছে স্বাভাবিকভাবেই সেটাকে বলে কোলয়েড সলিউশন। বোঝা গেল? তুই বললি হ্যাঁ বুঝলাম। তাহলে কোলয়েড সলিউশন আমার ভাই পার্টিকেলগুলোর সাইজ কত হবে, 10⁻⁵ সেন্টিমিটার থেকে 10⁻⁷ সেন্টিমিটারের মধ্যে। এটা হচ্ছে আমার কি হবে, কোলয়েড সলিউশন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কোলয়েড সলিউশনগুলো আমি কি দেখতে পাবো বলতো, ঘোলা আমি দেখতে পাচ্ছি, অস্বচ্ছ আমি দেখতে পাচ্ছি, তাহলে এটাকে আমার কী বলে, বেসিক্যালি কোলয়েড সলিউশন আমার বলে। এখন বইয়ের মধ্যে সিম্পলি মার্ক করছি, বইয়ের মধ্যে আমি দেখতে পাচ্ছি চিত্র 5.6, চিত্র 5.6 থেকে আমার দেওয়াই আছে ফার্স্টেরটা 10⁻⁸ সেন্টিমিটার মানে 0.1 ন্যানোমিটার দেখাই আছে। আমি তো মুখস্থ করে যাইনি, আমি কনভার্ট করলাম এখানে, দেখতে পেয়েছিস, তুইও দেখতে পেলি। আচ্ছা, তারপরটা দেখ আমার দেওয়া আছে কি, কোলয়েডীয় দ্রবণ। কোলয়েডীয় দ্রবণ মানে কত, 10⁻⁷ থেকে 10⁻⁵ সেন্টিমিটার। তুই তো বাড়ি থেকে মুখস্থ করে দিস 10⁻⁷ থেকে 10�5 সেন্টিমিটার। তোকে পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে কত মিটার থেকে কত মিটার হবে, বা কত ন্যানোমিটার থেকে কত ন্যানোমিটার হবে। কত ন্যানোমিটার থেকে কত ন্যানোমিটার হবে নিশ্চয়ই তখন তুই বসে থাকবি না, কিছুক্ষণ আগে যেভাবে আমি সেন্টিমিটার থেকে কনভার্ট করলাম তুই সেভাবে করবি। বোঝা গেল? তুই বললি হ্যাঁ বুঝলাম। তাহলে ওটাকে আমার কি বলে, মাঝেরটা হচ্ছে দেখ আমার কোলয়েডীয় দ্রবণ। বোঝা গেছে? আচ্ছা, 10⁻⁻5 থেকে যদি আবার বড় হয়ে যায় পার্টিকেলগুলোর সাইজ, তাহলে আমার ওটাকে বলে কি, প্রলম্বন। তাহলে তিনখানা টাইপ অফ সলিউশন আমি জানলাম। প্রথমটা হচ্ছে আমার ট্রু সলিউশন, যেখানে ক্লিয়ার একদম পুরো সলিউশন, কত হবে সাইজ, 10⁻⁸ থেকেও কম, 10⁻⁸ সেন্টিমিটার থেকেও কম। সেকেন্ড টাইপ অফ সলিউশন আমি যে জানলাম কি ভাই, সাইজ কত হবে, 10⁻⁵ সেন্টিমিটার থেকে 10⁻⁷ সেন্টিমিটারের মধ্যে। এটাকে আমার কি হবে ভাই, সলিউশনটা দেখতে অস্বচ্ছ হয়ে আছে, ঘোলাটে হয়ে আছে। এটাকে আমার কি বলে, এটাকে আমার বলে হচ্ছে কোলয়েডীয় দ্রবণ। কোলয়েড, কোলয়েড আমাদের সিলেবাসে আছে স্বাভাবিকভাবে। আর থার্ড টাইপ যেটা দেখলাম ভাই, 10⁻⁵ সেন্টিমিটার থেকে বড়, এটাকে আমার কি বলে, এটাকে আমার বলেছে আমার প্রলম্বন। ওকে,
তাহলে এইবারে ভাই স্বাভাবিকভাবেই তিনখানা টাইপ অফ সলিউশন আমি পড়লাম, উদাহরণ টুদাহরণ আমি বই থেকে কিছুক্ষণ পরে মার্ক করবো। হ্যাঁ কেন হবে? তো 10⁻⁵ থেকে 10⁻⁶ বড় নয়, 10⁻⁻⁶ আরও ছোটো, ওটা আমার কোলয়েড হয়ে গেল। আর 10⁻⁵ থেকে বড় হয় হচ্ছে কাটা 10⁻⁴, 3 এরা। ঠিক আছে, যাই হোক আমি চল বুঝতে পারলাম কোলয়েডীয় দ্রবণ কাটা। এবার আমাদের সিলেবাস হচ্ছে কোলয়েড, আমি চলে যাবো ডাইরেক্ট কোলয়েডের মধ্যে। আমি বোর্ডে কিছুই এখন আঁকবো না, আমি সব বলবো, তুইও বুঝতে পারবি, মনে মনে ইমাজিন করছিস ব্যাপারটা। আচ্ছা, যেভাবে আমি স্বাভাবিকভাবেই দ্রাবকের মধ্যে দ্রাব অ্যাড করতাম বা সলভেন্টের মধ্যে সলিউট অ্যাড করতাম, আজকের ক্লাসেও কিছুক্ষণ আগেই করেছি, শুরুতেই করেছি। সিমিলারলি কোলয়েড সলিউশন মানে আমি বুঝলাম ভাই সাইজ পার্টিকেল কী হবে। কোলয়েড সলিউশনে দুখানা টার্ম আছে। কী কী টার্ম ভাই? আমি দুখানা টার্ম দিয়ে এখানে রিপ্রেজেন্ট করবো। এখানে দ্রাবক আর দ্রাব বলবো না, এখানে জাস্ট আমি নামটা চেঞ্জ করে দেবো। কী কী চেঞ্জ করবো? একটা হচ্ছে আমার ভাই দ্রাবক বলতে আমি যাকে বুঝি, দ্রাবক বলতে আমি কি বুঝি, দেখ দ্রাবকের মধ্যে দ্রাব অ্যাড করা হয়, তাই না? এটাই তুই ছোটোবেলা থেকে জানিস, সলিউশন চ্যাপ্টার পড়েছি, বুঝতে পারছি? সবাই বলছে হ্যাঁ বুঝতে পারছি। দ্রাবকের মধ্যে আমি তুই দ্রাব অ্যাড করি, কোলয়েড সলিউশনের টার্মটা চেঞ্জ হয়ে যাবে। কেন হবে ভাই? এগুলো IUPAC করা, আমার কিছু করার নেই এখানে, আমার কোনো হাত নেই, ঠিক আছে? তো কোলয়েড এগুলো CBSE ISC বোর্ডে এই চ্যাপ্টারগুলো নেই, শুধু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে। তো কোলয়েড সলিউশনে গিয়ে কী বলে ভাই? কোলয়েড সলিউশন আমি এটাকে ভাই সলিউশনের সাথে কম্পেয়ার করছি। দ্রাবক মানে কি? যার মধ্যে আমি দ্রাবকে অ্যাড করবো, তাই না? তো কোলয়েডে ভাই যার মধ্যে অন্য কাউকে অ্যাড করি, যার মধ্যে অ্যাড করি তাকে আমার বলে হচ্ছে বিস্তার মাধ্যম, ঠিক আছে? যার মধ্যে অ্যাড করবো তাকে আমার কি বলে? বিস্তার মাধ্যম, মনে থাকবে? তাহলে দ্রাবককে আমি বিস্তার মাধ্যমের সাথে কম্পেয়ার করতে পারি মনে রাখার জন্য। দ্রাবক মানে আমি জাস্ট নিজের মনে রাখার জন্য বিস্তার মাধ্যম হিসেবে কম্পেয়ার করবো। আর দ্রাবকের মধ্যে এরকম দ্রাব অ্যাড করতাম, সিমিলারলি এখানে বিস্তার মাধ্যমের মধ্যে বিস্তৃত দশা অ্যাড করবো, ঠিক আছে? তাহলে আমি যেমন দ্রাবক আর দ্রাব মনে রাখতাম, কোলয়েড সলিউশনের দুখানা টার্ম মনে রাখছি, সেটা কি? বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা। যে মাধ্যমে ছড়িয়ে পড়ছে তাকে বলবো বিস্তার মাধ্যম, আর যারা ছড়িয়ে পড়ছে তাকে আমি কি বলবো? বিস্তৃত দশা। বুঝলি? ক্লিয়ার? সবাই বুঝে গেছে ভাই? তার মানে দ্রাবক মানে আমি মনে মনে ভেবে নিলাম অলরেডি, দ্রাবক মানে বিস্তার মাধ্যম, কোলয়েডের জন্য টার্মটা ইউজ করব, আর দ্রাব মানে বিস্তৃত দশা, কোলয়েডের জন্য ইউজ করব। আমি এখনো বই থেকে মার্ক করিনি, তুই চাইলে মার্ক করতে পারিস, তোর মতো এখন করছিস, কিন্তু আমি যেগুলো বলছি তুই শুনছিস আর বইয়ের মধ্যে জাস্ট দেখছিস, বই থেকে সব পরে মার্ক করবো। তাহলে দ্রাবক মানে কি মনে থাকবে? হ্যাঁ ভাই তোর মনে থাকলো। তাহলে বল দ্রাবক মানে কি? বিস্তার মাধ্যম না বিস্তৃত দশা? বিস্তার মাধ্যম, ঠিক আছে? যে মাধ্যমের মধ্যে সবাই ছড়াচ্ছে সেটা হচ্ছে আমার বিস্তার মাধ্যম, আর দ্রাব মানে আমার কি হলো? বিস্তৃত দশা। স্বাভাবিকভাবেই কোলয়েড পার্টিকেল, তাহলে কোলয়েড হলে বিস্তৃত দশার সাইজটা কত হবে? 10⁻⁵ থেকে 10⁻⁷, বোঝা গেল? তুই বলি হ্যাঁ বুঝলাম, ক্লিয়ার? আচ্ছা 10⁻⁵ থেকে 10⁻⁷, এটা কি হবে? পার্টিকেলগুলোর ব্যাসার্ধ না ব্যাস? এটা হচ্ছে ব্যাস, ঠিক আছে? ব্যাস, ওকে? তুই দেখবি যখন কোনো দোকানে তুই দড়ি কিনতে যাবি, নাইলনের দড়ি বা দড়ি কিনতে আসবি, তখন দেখবি ওখানে ওরা সবসময় জিজ্ঞেস করবে কত মিলিমিটার, সেটা কিন্তু তোকে জিজ্ঞেস করবে ব্যাস, ব্যাসার্ধ দিয়ে কখন হয় না, তুই ব্যাসার্ধ মাপবি কীভাবে? ওর মধ্যে সবসময় ব্যাস মাপা হয়, ঠিক আছে? বুঝতে পারছিস? তুই বুঝতে পারলি যে কোনো ভাই কীভাবে মাপবো? দড়ির ব্যাস আর স্কেল নিয়ে দেখলেই তো হয়ে গেল, কতটা ওটা কতটা ব্যাস মানে কি কতটা মোটা, ওটা দেখলে তো আমার হয়ে যাবে ব্যাস। আমি ব্যাসার্ধ মাপতে পারবো না, কারণ ব্যাসার্ধ মাপতে গেলে গন্ডগোল হয়ে যাবে। কেন গন্ডগোল হবে? কারণ স্বাভাবিকভাবেই ভাই উপরটা তো আমার পুরো লিনিয়ার নয়, উপরটা এরকম বেন্ট হয়েছে, তাহলে ওই মেজারমেন্ট আমার ঠিকঠাক আসবে না। ওই জন্য যে কেউ হচ্ছে আমার ব্যাস মাপে, ঠিক আছে? যেটা বাইরে থেকে দেখতে পাচ্ছি। যাই হোক চলে, এই ছিল হচ্ছে আমার কি বুঝতে পারলাম কোলয়েড সলিউশন, দুখানা টার্ম আমি শিখলাম, বিস্তার মাধ্যম, বিস্তৃত দশা। এইবারে তোকে একটা জিনিস মুখস্থ করতে হবে স্বাভাবিকভাবেই, আমার কি কি হতে পারে বিস্তার মাধ্যম। আমি তোকে বলি সিম্পল, ধর আমি তোকে বললাম দুধের এক্সাম্পল, ঠিক আছে? দুধে জল মেশানো হয়েছে, বা জলেও দুধ মেশাতে পারিস। দুধে যখন জল মেশালাম, দেখ আমি যার মধ্যে মেশালাম দুধে জল মিশিয়েছি, যেটা আইডিয়ালে হওয়া উচিত, দুধে লোকে জল মেশাতে পারে একটুখানি, ঠিক আছে? তাহলে দুধের মধ্যে যখন জল মেশালাম, তাহলে দুধ হচ্ছে আমার কি ভাই? দুধ হচ্ছে আমার কি? দুধে জল মিশিয়েছে, তাহলে দুধ আমার কি হবে? বিস্তার মাধ্যম, আর জল হবে হচ্ছে বিস্তৃত দশা। বুঝতে পারলি? টার্মটা আমি বুঝতে পারলাম। এবারে ভাই জলে যদি দুধ মেশাই, যেটা আমি অনেস্ট গোয়ালা হলে যেটা করবো, জলে দুধ মেশাবো, তাই না? অনেস্টি, জলের মধ্যে দুধ মিশিয়ে বিক্রি করবো। তাহলে ভাই জলের মধ্যে যদি দুধ মেশাই, তখন কিন্তু জল আমার হয়ে গেল কি? বিস্তার মাধ্যম, আর দুধ হচ্ছে আমার বিস্তৃত দশা। তো এইবারে স্বাভাবিকভাবেই এখানে আমার দুখানে লিকুইডের এক্সাম্পল আমি নিলাম, তাহলে স্বাভাবিকভাবেই ভাই বিস্তার মাধ্যম গ্যাস হতে পারে, লিকুইড হতে পারে, সলিড হতে পারে। বিস্তৃত দশাও আমার গ্যাস, লিকুইড, সলিড হতে পারে। তাহলে এরকম কম্বিনেশন বুঝতে পারছিস? গ্যাস গ্যাস, গ্যাস লিকুইড, গ্যাস সলিড, এরকম ডিফারেন্ট কম্বিনেশন হবে, আমাকে মনে রাখতে হবে উইথ এক্সাম্পল, ক্লিয়ার? যেমন ফোম, এরোসল, স্প্রে, ঠিক আছে? এগুলো সব হচ্ছে আমার ভাই ডিফারেন্ট। স্মগ, ধোঁয়াশা, এগুলো সবই হচ্ছে একটা করে কোলয়েড সলিউশন। সবাই যে ভাই সলিউশন মানে লিকুইড হবে এরকম কোনো কথা নেই, গ্যাস প্লাস গ্যাসও আমার সলিউশন, ওকে? তাহলে এবার আমি বইয়ের মধ্যে মার্ক করছি, ডাইরেক্ট চলে যাই, ফার্স্টেই মার্ক করবো হচ্ছে এইগুলো, কোনটায় বিস্তৃত দশা কি, বিস্তার মাধ্যম কি। বইয়ের মধ্যে বার করলি তুই 5.9.2, 5.9.2 কোলয়েডের শ্রেণীবিন্যাস।
5.10 আছে, যেখানে দেখ কি আছে, আমি হেডিংটা তোকে বলেছি, খোঁজ তুই আগে। বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যমের ভৌত অবস্থার উপর ভিত্তি করে কোলয়েডের শ্রেণীবিন্যাস আছে, ঠিক আছে? আচ্ছা, ওকে দেখতে পেয়ে গেছিস। এবার এর মধ্যে ভালো করে মার্ক করবি, কিন্তু সবকটাই তোকে পড়তে হবে, তার মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট আমি তোকে বলছি, সবকটাই তোকে পড়তে হবে। উচ্চ মাধ্যমিক কোশ্চেন এসছে এখান থেকে। দেখ একদম লেফট সাইডে তোর বিস্তৃত দশা দেওয়া আছে, দেখতে পাচ্ছিস? এবার এটা তুই তোর মতন করে মনে রাখবি। বিস্তৃত দশা মানে কি? যেটা আমি অ্যাড করছি, তাই তো? দেখ যেটা আমি অ্যাড করছি সেটা কি হলো, প্রথমটায় বলেছে কঠিন কঠিন কঠিন, বোঝা যাচ্ছে? তাহলে আমি কঠিনকে অ্যাড করছি কার মধ্যে? ফার্স্টটা দেখ যেটা দিয়েছে সেটা হচ্ছে কঠিনের মধ্যেই অ্যাড করছি। তাহলে যখন আমি কঠিনকে কঠিনের মধ্যে অ্যাড করি, ওটাকে আমার কি বলে? কঠিন সল। এগুলো তুই মানে ক্লাস 10 বা 9এও পড়েছিলি, তখন ছোটো ভার্সানে ছিল, কম কম ছিল, কিন্তু এখন বেশি বেশি আছে। এটার মধ্যে ক্লাস 10-এ ছিল, একটু না একটু হয়েছিল, ঠিক আছে? তাহলে কঠিনকে কঠিনের মধ্যে অ্যাড করলে ওটাকে কি বলে? কঠিন সল। ওকে, বুঝলি? এইবারে তুই চাইলে ভাই বাড়িতে যখন পড়ছিস তুই তোর মতন মনে রাখবি, তুই চাইলে এরকম মনে রাখতে পারিস, আমার বিস্তার মাধ্যমটা কঠিন আর বিস্তৃত দশাটা কঠিন, তাহলে আমার কি বলে? তখন আমার কঠিন সলই বলছে, বুঝতে পারছিস? তোকে যদি পরীক্ষাতে তার দিল যে বিস্তার মাধ্যম কঠিন এবং বিস্তৃত দশা তরল, তাকে আমার কি বলে? সেটাকে যেন আমি স্বাভাবিকভাবেই বিস্তার মাধ্যম কঠিন এবং বিস্তৃত দশা তরল, সেটাকে আমার কি বলে? বুঝতে পারছি? সেটাকে আমার জেল বলে। বিস্তার মাধ্যম কঠিন আর বিস্তৃত দশা তরল, এটাকে আমার কি বলে? জেল। বোঝা গেল? এরকম করে প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে, তোকে নামগুলো মনে রাখতে হবে। তাহলে তরলের মধ্যে কঠিন, ওটাকে আমার বলে সল। লিকুইডের মধ্যে সলিড, ওটাকে আমার বলে হচ্ছে সল, বুঝলি? লিকুইডের মধ্যে কঠিন, ওটাকে আমার বলে হচ্ছে সল। এখানে তোকে পুরোটাই মনে রাখতে হবে। আমি তোকে কতগুলো এখন অবধি আসা কোশ্চেনের এক্সাম্পল বলছি, তাহলে তুই প্রত্যেকটার নাম তুই মনে রাখলি, কোনটা জেল, কোনটা ইমালশন, কোনটা তরল এরোসল, কোনটা কঠিন ফোম, কোনটা ফোম। বোঝা গেল? এবারে তোকে আমি বলছি উচ্চ মাধ্যমিক বা অন্যান্য স্কুলে বা টেস্ট পেপারে আমি কোন কোন কোশ্চেন দেখেছি, ঠিক আছে? চল দেখ, 2 নম্বরটা যেটা আছে সল, ওর মধ্যে দিয়েছে গোল্ড সল, মার্ক করতে থাকছিস, গোল্ড সল। তারপর রং, যেটা রং হয় বাড়িতে, সিলভার সল, সালফার সল, এগুলো সব কোশ্চেন দিয়েছে। জিজ্ঞেস করবে কীরকম কোশ্চেন করবে, জিজ্ঞেস করবে এরকম যে গোল্ড সলে বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা কি, 4টে অপশান দিয়ে দেবে, কঠিন গ্যাস, গ্যাস কঠিন, কঠিন কঠিন, তরল কঠিন, এরকম। বোঝা গেল? বুঝতে পারছিস? চল তাহলে মার্ক করলাম। 3 নম্বরটাতে মার্ক করছি ধোঁয়া। ধোঁয়া আমার কি? বিস্তার মাধ্যম কি বিস্তৃত দশা, এগুলো জিজ্ঞেস করবে, কিন্তু উচ্চ মাধ্যমিকে জিজ্ঞেস করবে। 4 নাম্বার দেখ জেলি, পনির, দই, সোজা কথা সবই পড়তে হবে। 5 নাম্বারটা দুধ, শ্যাম্পু। 6 নাম্বারটা কুয়াশা, মেঘ। তারপরটা কেক, ঠিক আছে? তারপরটা কেক। তারপরটা লাস্টে এটা দেখ সাবানের ফেনা। ওকে, বোঝা গেল? পেয়েছিস তো? দেখতে পাচ্ছিস সবকটা? ওকে চল, এগুলো জিজ্ঞেস করবে, যে এগুলো তোকে জিজ্ঞেস করবে, এরকম দিয়ে জিজ্ঞেস করবে যের মধ্যে বিস্তার মাধ্যম কি আর বিস্তৃত দশা কি। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট ছিল এখানে। এবার একটু পিছনে ফিরে যাই, পিছনে ফিরে গিয়ে দেখ যেখানে বিস্তৃত তন্ত্র বলে হেডিং দেওয়া আছে, ডিসপারশন সিস্টেম 5.9 প্রবাবলি হবে, বা দেখ কত নম্বরে আছে আমি বলবো, মার্ক করতে, সেটুকু মার্ক করবি। আচ্ছা দেখ, ওর মধ্যে প্রকৃত দ্রবণ আমি বলবো, এটা কোনটা মার্ক করতে হবে। প্রকৃত দ্রবণের মধ্যে আমি ওখানে বলিনি, এটা মার্ক কর। প্রকৃত দ্রবণের মধ্যে দেখ দেওয়া আছে সাইজটা কত, 10⁻⁸ সেন্টিমিটার বা আরও ক্ষুদ্রতর ব্যাস, ওটা মার্ক কর। তাহলে প্রকৃত দ্রবণের সাইজ কত হয়? 10⁻⁸ সেন্টিমিটার বা আরও ক্ষুদ্রতর ব্যাস, অবশ্যই ব্যাস, নট ব্যাসার্ধ। ক্লিয়ার? আচ্ছা দেখ, প্যারা চেঞ্জ করে লেখা আছে এগুলিকে আলট্রা মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে দেখা যায় না, ঠিক আছে? ওকে, উদাহরণ সোডিয়াম ক্লোরাইড বা চিনির জলীয় দ্রবণ। তারপরে দেখ কোলয়েডীয় দ্রবণ। কোলয়েডীয় দ্রবণের মধ্যে সাইজটা কত দেখ দেওয়া আছে, 10⁻⁷ থেকে 10⁻⁵ সেন্টিমিটার। তোকে পরীক্ষাতে ন্যানোমিটারে কনভার্ট করতে দিলে, আজকের ক্লাসে আমি যদি করলাম এভাবে করে ফেলবি, সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করবো, মিটারের জায়গায় আমি ন্যানোমিটার বসিয়ে কনভার্ট করে দেবো, হয়ে যাবে, সিম্পল ব্যাপারটা, ঠান্ডা মাথায় করলেই হয়ে যাবে। আচ্ছা দেখ, তারপরে কোলয়েডীয় দ্রবণে 10⁻⁷ থেকে 10⁻⁵ সেন্টিমিটার মার্ক করলাম। তারপরে দেখ পেটা চেঞ্জ করে লেখা আছে খালি চোখে দেখা যায় না, তবে আলট্রা মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে কণাগুলিকে দেখা যায়। দেখতে পাচ্ছিস? খালি চোখে দেখা যায় না, কিন্তু আলট্রা মাইক্রোস্কোপ বা পড়া অনুবীক্ষণ লেখা আছে হয়তো বইতে, যন্ত্রের সাহায্যে কণাগুলিকে দেখা যায়। দেখতে পেয়েছিস? তাহলে এটা হচ্ছে আমার কি কোলয়েডীয় দ্রবণ। আমাদের সিলেবাসে কোলয়েডই মেনলি আছে। আচ্ছা, এইবার একটা মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে তার ঠিক পরেই। দেখ, আমি বুঝতে পারলাম ভাই কি, কোলয়েডে পার্টিকেলগুলোর সাইজ বড়, ট্রু সলিউশনে পার্টিকেলগুলোর সাইজ ছোট। এইবারে এই যে ফিল্টার করা হয়, ফিল্টার পেপার তুই স্কুলের ল্যাবে দেখেছি অলরেডি, ফিল্টার পেপার ভাঁজ করলো, করে ফিল্টার করে দিল। ফিল্টার করার পর আমার কি থাকলো, নিচে আমার দেখ লিকুইডটা চলে গেলো, উপরে সলিডটা জমে থাকলো। তাহলে স্বাভাবিক ভাই ফিল্টার পেপারের মেকানিজমটা কি, ফিল্টার পেপারে কী হয় যার জন্য ভাই উপরের পার্টিকেলগুলো আটকে যায়? ফিল্টার পেপার মানে অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি হচ্ছে বেসিক্যালি ছাঁকনি, সোজা কথা ছাঁকনি। এবার স্বাভাবিক ভাই ছাঁকনির
যে হোলগুলো আছে বা যে পোরগুলো আছে সেই পোরগুলোর সাইজের উপর ডিপেন্ড করে আমার কোন পার্টিকেল পাস করে যাবে, কোন পার্টিকেল আটকে যাবে, আমার সেটা ডিপেন্ড করবে। তাহলে ফিল্টার পেপার বোঝা গেল? ফিল্টার পেপার মানে হচ্ছে ছাঁকনির মতন। যে ছাঁকনি দিয়ে আমি বাড়িতে চা ছাঁকি সেই ছাঁকনি দিয়ে নিশ্চয়ই আমার মনে হয় চালও ছাঁকা যাবে না, চাল ছাঁকার আমার ছাঁকনি আলাদা হতে পারে। যে ছাঁকনি দিয়ে আমি বালি ছেঁকি কোথায়, যে কোনো কনস্ট্রাকশন সাইটে দেখতে পাবি, ঠিক আছে, সেটা দিয়ে আমার নিশ্চয়ই ভাই সব কিছু করা যাবে না। তাহলে প্রত্যেকটা আমার সাইজ আলাদা হয়ে যাচ্ছে, হোলগুলোর সাইজ আমার আলাদা। তাহলে হোলগুলোর সাইজের উপর ডিপেন্ড করে আমার স্বাভাবিকভাবেই কী পাস হবে আর কি আটকে যাবে সেটা ডিপেন্ড করছে, বোঝা গেলো? এবারে সিমিলার হতে ফিল্টার পেপারও ওই জন্য পোরগুলোর সাইজের উপর ডিপেন্ড করে অনেক টাইপের ফিল্টার পেপার হয়। আমাদের তো সিলেবাসের কিছু নেই। একটা টাইপের হচ্ছে পার্চমেন্ট পেপার, একটা টাইপের পেপার হচ্ছে হোয়াটম্যান ফিল্টার পেপার, এরকম প্রচুর টাইপ আছে, পোরগুলোর সাইজেরও আলাদা। তো যাই হোক, কোলয়েডীয় দ্রবণের যে পরের প্যারাটা তুই মার্ক করলি খালি চোখে দেখা যায় না, কিন্তু আলট্রা মাইক্রোস্কোপের সাথে দেখা যায়, তার ঠিক পরেই দেখ লেখা আছে কোলয়েড দ্রবণের কণাগুলি সাধারণ ফিল্টার কাগজের মধ্যে দিয়ে সহজেই বেরিয়ে যেতে পারে, কিন্তু পার্চমেন্ট কাগজ অথবা প্রাণীজ বা উদ্ভিজ ঝিল্লির মধ্যে দিয়ে বেরিয়ে যেতে পারে না। এটা মার্ক করলাম। কোলয়েড দ্রবণের কণাগুলি সাধারণ ফিল্টার কাগজের মধ্যে দিয়ে বেরিয়ে যেতে পারে, কিন্তু পার্চমেন্ট কাগজ অথবা প্রাণীজ বা উদ্ভিজ ঝিল্লির মধ্যে দিয়ে বেরিয়ে যেতে পারে না। এই কোশ্চেন তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে, ঠিক আছে? তাহলে এবার তুই আমাকে বল দেখি, মার্ক করা হয়ে গেছে? হ্যাঁ, তোর মার্ক করা হয়ে গেছে। তাহলে তুই আমাকে বল, সাধারণ ফিল্টার পেপার নাকি পার্চমেন্ট পেপার, কোনটাতে পোরগুলোর সাইজ বড়? সাধারণত অবশ্যই সাইজ বড়। সাইজ বড় বলে ভাই সবাই বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? আর পার্চমেন্টটাতে হচ্ছে আমার অবভিয়াসলি সিলেক্টিভ সাইজ ছোটো হয়ে গেছে, ওই জন্য ভাই ওখান থেকে বেরোতে পারছে না। তারপরে দেখ পরেরটা আছে প্রলম্বন। প্রলম্বনের সাইজটা কত দেখ লেখা আছে 10⁻⁻⁷ 5 সেন্টিমিটার বা এর অধিক, তাই তো? 10⁻⁵ সেন্টিমিটার বা এর অধিক, দেখতে পেয়েছিস? 10⁻⁵ সেমি বা এর অধিক, ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখ লেখা আছে প্যারা চেঞ্জ করে, খালি চোখে দেখা যেতেও পারে বা নাও পারে, তবে সাধারণ অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে অবশ্যই দেখা যায়। এখানে আর ভাই তোর আলট্রা মাইক্রোস্কোপ লাগবে না, নর্মাল অনুবীক্ষণ যন্ত্রে আমি দেখতে পাবো, ক্লিয়ার? আচ্ছা, উদাহরণের লাস্টে চলে যা, দেখ লেখা আছে, উদাহরণের লাস্টের লাইনটা দেখ লেখা আছে বর্ষাকালের খালবিলের জল। বর্ষাকালে খালবিলের জল দেখতে পেয়েছিস? প্রলম্বনের উদাহরণ। তোকে জিজ্ঞেস করতে পারে পরীক্ষা, টেস্ট পেপারে আছে কোশ্চেন, বলবে যে বর্ষাকালে খালবিলের জলে পার্টিকেলগুলির ব্যাস কত হবে, বলবি 10⁻⁵ থেকে বেশি, ক্লিয়ার? আর একটা মার্ক করতে ভুলে গেলাম, সেটা দেখ ওই মাঝেরটা কোলয়েডীয় দ্রবণের উদাহরণ, এটা ডাইরেক্ট কোশ্চেন করে। এখান থেকে আরও কোশ্চেন আছে, শুলজে-হার্ডির নিয়ম আছে, ওগুলো পরে আসছি। তো এবার তো উদাহরণটা মার্ক করে রাখ। কোলয়েডের উদাহরণটা দেখ আছে না, সদ্য অদক্ষিপ্ত ফেরিক হাইড্রক্সাইড, ওখান থেকে কিন্তু কোশ্চেন আসে, জিজ্ঞেস করবে যে উৎপন্ন যৌগের রং কী হবে। কোলয়েডের উদাহরণ দেখ লেখা আছে ভালো করে, সদ্য অদক্ষিপ্ত ফেরিক হাইড্রক্সাইডের সঙ্গে জল এবং অল্প পরিমাণ ফেরিক ক্লোরাইড মিশিয়ে ভালোভাবে ঝাঁকালে গাঢ় বাদামি বর্ণের কোলয়েডীয় দ্রবণ পাওয়া যায়। ওকে, বুঝে গেছিস? নিচের ছবিটা দেখে তুই তাকে আইডিয়া পেয়ে গেলি তিনজনের কম্প্যারিজনের, সেই ছবিটা আমি মাথায় রাখবো। তুই বলি হ্যাঁ বুঝতে পারছিস। তারপর আমি চলে গেলাম হচ্ছে এইবারে এই ছকের মধ্যে সবার নামটা মনে রাখলাম, কোনটা এরোসল, কোনটা কঠিন এরোসল, কোনটা ফোম, সব মনে রাখলাম। এত অবধি আমি তো এখানে মার্ক করেছি এখন অবধি। আচ্ছা, টেস্ট পেপার ভাই, টেস্ট পেপার এখন অবধি বেরিয়েছে, হ্যাঁ WBH তাই তো? আর কেউ কিনেছিস টেস্ট পেপার? এবিডি তাই তো? আর কেউ কিনেছিস? কিনলে কিনতে পারিস, তাহলে নাও কিনতে পারিস ভাই। আমি এখানে ওই লাস্ট ইয়ারেরটাই করবো, অসুবিধার কিছু নেই, একই কোশ্চেনই আছে, খুলে দেখবি একই কোশ্চেনই ঘুরিয়ে ফিরে আছে। এবারে তুই চাইলে WBH বাড়িতে করতে পারিস, অসুবিধার কিছু নেই। আমি দুখানা পাঠিয়ে দিয়েছি। সারা বছর আমি তুই এখানে কোনটা সলভ করেছিলাম, সারা বছর সলভ করেছিলাম হচ্ছে ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক শুরু। আচ্ছা, WBT আমি তুই সারা বছর ধরে এখানে করেছি WBT এর টেস্ট পেপার, ঠিক আছে? আর আজকে আমি তোকে ABTও পাঠিয়েছি, WBTও পাঠিয়েছি। তাহলে এবার আমি তুই ABT সলভ করবো, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ, তুই বুঝে গেছিস। তাহলে ABT এর যে PDFটা আছে, আমার মনে হয় না কারোর কোনো আপত্তি আছে। তো আপত্তি থাকলে যার যা টেস্ট পেপার আছে সেটা সলভ করতে পারিস। আমি এখানে করবো হচ্ছে ABT এটা, ঠিক আছে? তাহলে তো সোমবারের কাজ কি আছে মনে আছে? 2023 হয়েছে, এই বছর যারা পরীক্ষা হয়েছে তাদেরটা আজকে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? বাংলা ভাষা ওখানে লিখেও দিয়েছি। তাহলে ভাই ABT 2023-24 PDF সুন্দর পাঠানো আছে, কারো কোনো অসুবিধা হবে না করতে। আননেসেসারি তোকে পয়সা দিয়ে এখন কিনতে হবে না, টেস্ট পেপার কিনে জাস্ট তুই বাড়িতে ফেলে রাখবি। ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে ভাই, টেস্ট পেপার কিনে বাড়িতে সাজিয়ে গুছিয়ে রেখে দেয়। আর সরস্বতী পুজো অঞ্জলি দিতে কাজে লাগবে, ঠিক আছে? সরস্বতী পুজো আসছে তো, এবার সরস্বতী পুজোটা এইবারে খুব ইম্পর্টেন্ট তোর জীবনে। সরস্বতী পুজো দেখবি সব বই দিয়ে দিবি,
কারণ উচ্চ মাধ্যমিক চাপ তার আগে, সারা বছর তো পড়াশোনা হয়নি, সরস্বতী ঠাকুর এবার ভরসা, এটা হবে কদিন পরে, আমি একদম রিয়েলিস্টিক সিনারিওগুলো বলছি না। টেস্ট পেপার দিয়ে দিবি, যত বই আছে সব, পারলে ক্লাস 1-এর বইও দিয়ে দিতে ইচ্ছা করবে, ক্লাস 1 থেকে 12 অবধি, ঠিক আছে। আচ্ছা, তো বেসিক্যালি মানডেতে আমাদের ছিল হচ্ছে সলিড স্টেট, আর সলিড স্টেটের এক্সাম মানডে সকালে 11টা। মানডেতে সবার হয়ে গেছে স্কুলে এক্সাম, প্র্যাকটিক্যাল, সবার প্র্যাকটিক্যাল শেষ। তাহলে বলেছিলাম ভাই আমি, আমাদের শিডিউলটা আমরা সোমবার থেকে শুক্রবার সকাল 11টায় সবারই ফাঁকা থাকে, সোম থেকে শুক্র। তাহলে ওই জন্য ভাই এই মাসে অনেকগুলো ক্লাস হবে। হ্যাঁ, কটা? 11:30, তাই তো? ওকে, ঠিক আছে, চল 11:30 থেকে 1:30। কবে? না, ওগুলো আমি বলে দেবো সোমবার। তাহলে আমাদের শিডিউলের মধ্যে কী কী দিন আছে আমি বলছি, ওয়েট আমি বলছি। সোমবার সকালবেলা 11:30, ঠিক আছে? এই সোমবার সকাল 11:30। আচ্ছা, এই সোমবার সকাল 11টা, 11:30, 16 তারিখ সোমবার, মানে পরশু দিন। আচ্ছা, সলিড স্টেট, তাই তো? সলিড স্টেট যেহেতু আমার ম্যাক্সিমামই করা হয়ে গেছে, তাহলে সলিড স্টেটই থাকবে। সলিড স্টেট এক্সাম প্লাস হচ্ছে টেস্ট পেপার। আমি প্রথম দিন ভাই সলিড স্টেট তুই এক্সাম থাকবে, টেস্ট পেপারও থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের ডেটগুলো কবে কবে আছে? ডেট তো দেওয়াই আছে, সোমবার, বুধবার, শুক্রবার। বুধবার তো যেরকম টাইম ছিল সেরকমই থাকবে, শনিবারও যেরকম টাইম ছিল সেরকমই থাকবে। শনিবার ওই টাইম আমি চেঞ্জ করছি না। শুক্রবার কটা হবে? সকালে 11টা না 11:30? শুক্রবার 11টা হবে। শুক্রবার 11টা হবে সবার? শুক্রবার 11টা হবে? শুক্রবার 11টা হবে? শুক্রবার 11টা হবে? তাহলে শুক্রবার সকাল 11টা, ঠিক আছে? সোমবার সকাল 11:30 আর শুক্রবার সকাল 11টা। শিডিউল ওয়াইজ একদম সুন্দর করে লেখা আছে, কোন দিন কোন টপিক, এর থেকে সুন্দর আমার মনে হয় না আর কিছু হতে পারে, ঠিক আছে? একদম গ্রুপ খুলবি, গ্রুপের মধ্যে পিন করা আছে। এবার যদি ধর বুধবারে ধর সারফেস কেমিস্ট্রির পরীক্ষা টেস্ট পেপার, যদি বুধবার ভোরবেলা 5টার সময় নিয়ে বসিস তাহলে তো হবে না সলভ, তাই না? তোকে তো বুধবার বসলে হবে না, তোকে অনেক আগে বসতে হবে, ক্লিয়ার? আর কীভাবে সলভ করবো সব আগের দিন তোকে বলে দিয়েছিলাম কীভাবে করবো। যদি আমি কোশ্চেনটা দেখছি, পিডিএফ খুলবো, পিডিএফ খুলে আমি কোশ্চেন তো জুম করে পেয়ে যাবো স্বাভাবিক। কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা নেই, সুন্দর করে আছে ভাই। তুই কোশ্চেন দেখলি, তো দেখে মনে হলো হ্যাঁ 100% তোর মনে হলো তুই এটা পারবি, 100% পারবি মনে হলো, তাহলে আর আমি করলাম না, ঠিক আছে? তাহলে আমি জাস্ট দেখে, শুধু দেখে না, উপর দেখে না, আমাকে এখানে জিজ্ঞেস করি ভারতের রাষ্ট্রপতির নাম কি, এটা এত কোশ্চেন তোকে করবে না। তো এই কোশ্চেন কী করবে জানিস? তুই দেখলি, দেখে তুই চেষ্টা করলি, রাফে চেষ্টা করবি। তো যদি মনে হয় 100% পেরে গেছিস, তাহলে তোর ওটা খাতায় করার দরকার নেই। আর যদি 0.01%ও ডাউট থাকে, মিনিমাম যদি ডাউট থাকে, তাহলে স্বাভাবিকভাবেই তুই খাতার মধ্যে তোর টেস্ট পেপারের ভাইস ওই ডিস্ট্রিক্টটার নাম দেওয়া থাকবে। এখানে এসে তোর পিডিএফ খোলার দরকারই নেই, তুই খাতার মধ্যে ভাই ডিস্ট্রিক্টটার হেডিং দেওয়া থাকবে, ডিস্ট্রিক্টটা পুরুলিয়া হলে পুরুলিয়া দিবি। যে কোশ্চেন আমি পারলাম না বাড়িতে করার সময়, সেই কোশ্চেনের জাস্ট নাম্বারটা আমি নোট করে চলে আনবো। এখানে এসে আমি ফোন খুনে ডাউট বার করতেই দেবো না, টাইমই দেবো না আমি সব করার। তুই এখানে আসবি, এসে ফোন খুলবি, একটা করে চ্যাপ্টার খুলবি, কোনো লাভ নেই। এই জন্য সুন্দর করে শিডিউল বানানো আছে, সেই শিডিউলে তুই শুরু করে দিয়েছিস বাড়িতে অলরেডি, মানে আজ থেকে শুরু করবি। প্রথম দিন আমাদের কী হবে? সলিড স্টেটই হোক, অসুবিধার কিছু নেই। সলিড স্টেট সারফেস কেমিস্ট্রি, ঠিক আছে? সলিড স্টেট কারো কোনো অসুবিধা নেই, কারণ সলিড স্টেট আমাদের এখানে পড়া হয়ে গেছে। সলিড স্টেটের যে পার্ট থেকে এক্সাম হয়, কোন পার্ট থেকে এক্সাম হয়, তুই বাড়িতে টেস্ট পেপার করলে, আমি তোকে বলেছি যা কোশ্চেন আমি দেবো সব হচ্ছে অঙ্ক থাকবে স্বাভাবিকভাবেই, কটা হবে ভাই, পার্টিকেল কী হবে, কোথায় ব্যাসার্ধ কী হবে, সব করেছি সলিড স্টেটের মধ্যে স্বাভাবিকভাবেই। জেড এর ভ্যালু কত, তারপর হচ্ছে ফর্মুলা এস্টাবলিশ করতে হবে তোকে, এফসিসির জন্য, বিসিসির জন্য, এসসিসির জন্য করা আছে। যদি বাড়িতে অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছি সলিড স্টেট, তাহলে সলিড স্টেট হবে হচ্ছে সোমবার, এই সোমবার সকাল 11:30 প্লাস এক্সাম। যে পরীক্ষা দিতে আসবি না, গার্জিয়ানকে দিয়ে ফোন করিয়ে বলাবি, ঠিক আছে? কেন পরীক্ষা দিতে আসলি না, গার্জিয়ানকে যেন ফোন করে বলে দেয়, গার্জিয়ানের নামে যেন বন্ধু বান্ধব না ফোন করে, ওকে? আমি লিখে রাখছি 12 সলিড স্টেট হচ্ছে এই মানডের টপিক, টেস্ট পেপার প্লাস এক্সাম। আমার তো লেখাই আছে, গ্রুপের মধ্যে পিন করা আছে মেসেজ। তাহলে এই শিডিউল ওয়াইজই চলবে। সোমবারের পরে হচ্ছে বুধবার হচ্ছে সারফেস কেমিস্ট্রি থাকবে। সারফেস কেমিস্ট্রি আজকে শেষ হয়ে গেল, টাইম পাবো সাফিসিয়েন্ট পড়ার জন্য। তো কিন্তু বলছি বারবার, সাপোজ তুই কোনো কোশ্চেন দেখলি যে কোলরাসের সূত্রটি লেখো, তোকে খাতা নিয়ে বসে লিখতে হবে না, ওটা তুই বাড়িতে প্র্যাকটিস করার সময় লিখবি তোর মতন, বাট টেস্ট পেপার যখন সলভ করছি তখন এইভাবে লিখবো না। আচ্ছা, সলভ করবো কী হবে ভাই? সলিড স্টেট সলভ করবো কী হবে? তোকে তোর একটা চ্যাপ্টার বললাম সলভ করে আনতে, কীভাবে সলভ করবো? ফার্স্টেই কোশ্চেন নিয়ে বসে পড়বো না,
ফার্স্ট আমি চ্যাপ্টারটা পড়বো, খাতা আছে আমার কাছে বাড়িতে ভাই, খাতার পাতা উল্টালাম, খাতার পাতা উল্টে আমি পড়বো, আমার তো ভাই মনে আছে সলিড স্টেট কদিন আগেই যা শেষ হয়েছে, তাহলে খাতার পাতা উল্টে পড়লাম ফার্স্টে, পড়ে তারপর আমি কোশ্চেনের পিছনে ঝাঁপাবো। এইভাবেই লোকে যায়, কেউ কোনোদিনও ফার্স্টে কোশ্চেন নিয়ে বসে না। সবাই ওই ফার্স্টে চ্যাপ্টারটা পড়া হয়ে গেল বা চ্যাপ্টার চলতে চলতে আমি যদি কোশ্চেন অ্যান্সার করে ফেলেছি প্রচুর, তাহলে চ্যাপ্টারটা পড়লাম, তারপর আমি কোশ্চেন নিয়ে বসলাম। আর যার যার বা চ্যাপ্টার পড়া আছে তাকে হয়তো চ্যাপ্টার নাও পড়তে হতে পারে, সে ভাই কোশ্চেন নিয়ে বসলেই বুঝে যাবে, ঠিক আছে। তাহলে আমার সিম্পল টেকনিক, তাহলে এই সপ্তাহে আমার হচ্ছে সলিড স্টেট, বুধবার আছে হচ্ছে সারফেস কেমিস্ট্রি পৃষ্ঠতলীয় রসায়ন, শুক্রবার আছে হচ্ছে সলিউশন, একদিন করে টাইম পাচ্ছি, শনিবার আছে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন। আচ্ছা সলিউশন, শনিবার হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন, হয়তো চাপ পড়ে যেতে পারে পরপর দুদিন। সোমবার সলিড স্টেট নিয়ে কারোর কোনো আপত্তি নেই, এখানে সলিড স্টেট আমার তো ভাই পড়া আছে রিসেন্টলি, তাহলে সোমবার সলিড স্টেট আমার হচ্ছে। বুধবার সারফেস কেমিস্ট্রি এমন কিছু বিশাল চ্যাপ্টার নয়, সোজা চ্যাপ্টার একদম, ঠিক আছে। তাহলে বুধবার সারফেস কেমিস্ট্রি, যেহেতু আমার আজকে শেষ হয়েছে, বুধবার সারফেস কেমিস্ট্রি হবে, পরীক্ষা কিন্তু এগুলো রোজ পরীক্ষা হবে। শুক্রবার সলিউশন পড়েছিলাম এখানে এপ্রিল মাসে, সলিউশন ভাই শুক্রবার, আর শনিবার হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন। পরপর দুদিন না করে এক কাজ করছি, পরীক্ষাটা সলিউশন আর হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন একসাথে আমি শনিবার নেব, ক্লিয়ার। তাহলে শুক্রবারে তো কোনো পরীক্ষা হবে না, শুক্র শনি যেখানে পরপর পড়ছে, তোর একদিনের পর পরের দিন পরীক্ষা দেওয়া পসিবল নয়, শুক্র শনির পরীক্ষাটা একসাথে শনিবার হবে, ক্লিয়ার। আর শুক্রবার আর শনিবার এই দুদিন মিলিয়ে সলিউশন আর হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের ডাউট ক্লিয়ারিং হবে, বোঝা গেল, বুঝতে পারছিস। শুক্র প্লাস শনি মিলে আমার সলিউশন প্লাস হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের ডাউট ক্লিয়ারিং হবে। তার মানে সোজা কথা কি, পরপর দুদিন যেখানে পড়েছে, হয়তো দুটো ক্লাসে পড়েছে পরপর দুদিন, শুক্র শনি দুদিন পড়েছে এরকম জাস্ট, সেদিন আমার কি হবে ভাই, শুক্রবারের পরীক্ষা হবে না, শুক্র শনি মিলিয়ে শনিবার হবে পরীক্ষাটা। অবশ্যই 2 ঘন্টার পরীক্ষা হবে না, 1 ঘন্টা বা 40 মিনিট তো ম্যাক্সিমাম পরীক্ষা হবে, সেম ওয়েটেজ থাকবে। যদি আমি 30 নাম্বার নিই, 15 নাম্বার হবে হচ্ছে সলিউশন থেকে, 15 নাম্বার আসবে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন থেকে, বোঝা গেল। তুই বললি হ্যাঁ বুঝলাম, ক্লিয়ার। তাহলে শুক্র শনি মিলিয়ে আমার হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন আর সলিউশনের ডাউট ক্লিয়ারিং, আর শনিবার গিয়ে আমার হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন আর সলিউশনের পরীক্ষা হবে, বোঝা গেছে, ক্লিয়ার। কারণ এতদিন ধরে ভাই সব চ্যাপ্টার তোর খাতায় করা আছে, প্রত্যেকটা ক্লাস তোর করা। আচ্ছা নেক্সট উইক, তারপরে বলি নেক্সট উইক পি ব্লক আছে হচ্ছে নেক্সট উইকের মানডেতে হবে, নেক্সট উইকের মানডেতে পি ব্লক। আচ্ছা তাহলে বায়োমলিকুলস যেহেতু আমাদের পড়া আছে, বায়োমলিকুলস সোজা, কম্পিটিটিভ বায়োমলিকুলস সোজা, তাহলে বায়োমলিকুলসকে আমি জানুয়ারি মাসের 15ই জানুয়ারি থেকে ঢুকিয়ে দিলাম হচ্ছে নেক্সট উইকের 23 তারিখে পি ব্লকের জায়গায়, ঠিক আছে। তাহলে 15ই জানুয়ারিটা আমার 23শে ডিসেম্বরের সাথে ইন্টারচেঞ্জ হয়ে গেল, বুঝতে পেরেছিস। তাহলে নেক্সট মানডেতে আমি শিডিউলটা বলে দিচ্ছি, তুই বুঝে যাবি। নেক্সট মানডেতে এখানে হবে হচ্ছে কি বায়োমলিকুলস, মানডেতে এক্সাম হবে, টেস্ট পড়া হবে, দুটোই হবে, ওকে। নেক্সট